আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মোনাবাদ যশোর। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ক্লাসের বিষয় রসায়ন বিজ্ঞান, নবম দশম শ্রেণী, ষষ্ঠ অধ্যায়, মোলের ধারণা ও রাসায়নিকরণ। আজকে আমরা আলোচনা করব মোল, মোলার আয়তন, অণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা ও কতগুলো গাণিতিক সমস্যা নিয়ে তার সমাধান সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে জানব মোল কি। পদার্থের পরিমাণের একককেই মোল বলা হয়। আবারও বলছি, পদার্থের পরিমাণের একককে মোল বলে। আমরা যেমন ভরের একক হিসাবে কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক হিসাবে মিটার, তড়িৎ প্রবাহের একক হিসাবে অ্যাম্পিয়ার ইত্যাদি বিবেচনা করি, ঠিক তেমনি পদার্থ পরিমাপের একককে মোল বলে। এখন আমরা গাণিতিকভাবে অন্যান্য উপায়েও মোলের সংজ্ঞা দিতে পারি। এক্ষেত্রে আরেকটু যদি আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করি, আণবিক ভর কি। তো আণবিক ভর হলো অণুতে বিদ্যমান পরমাণুগুলোর পারমাণবিক ভরের যোগফল। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, অক্সিজেন, H2O ইত্যাদি। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পানি এই দুটি যৌগের অণু, কিন্তু অক্সিজেন এটি মৌলের অণু। সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেন বিদ্যমান। এক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের পারমাণবিক ভর 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। যোগ করলে আমরা পাবো 40। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হবে 40। আমরা আগেই বলেছি, কোনো অণুতে বিদ্যমান পরমাণুগুলোর পারমাণবিক ভরের যোগফলই হবে তার আণবিক ভর। এক্ষেত্রে অক্সিজেনের একটি অণুতে দুটি পরমাণু আছে, প্রত্যেকটি অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুটি আছে, এই কারণে মোট ভর হবে 32। অর্থাৎ অক্সিজেন অণুর আণবিক ভর হবে 32। অনুরূপভাবে 1 মোল পানিতে হাইড্রোজেন আছে দুটি পরমাণু, অর্থাৎ পানির একটি অণুতে হাইড্রোজেন আছে দুটি পরমাণু, প্রতিটি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। সুতরাং দুটি হাইড্রোজেনের পারমাণবিক ভর হবে 1 × 2 এবং একটি অক্সিজেনের ভর হবে 16। যোগ করলে আমরা পাবো 18। সুতরাং আমরা বলতে পারছি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, অক্সিজেন অণুর আণবিক ভর 32 এবং হাইড্রোজেন অক্সাইড বা পানির আণবিক ভর হবে 18। এখন এই আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যত গ্রাম পাবো সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়। অর্থাৎ গ্রামে প্রকাশিত আণবিক ভরই হলো ওই পদার্থের 1 মোল। আবারও বলছি, গ্রামে প্রকাশিত কোনো পদার্থের আণবিক ভরকে ওই পদার্থের 1 মোল বলে। সুতরাং আমরা বলতে পারছি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অনুরূপভাবে 32 গ্রাম অক্সিজেন ইকুইভ্যালেন্ট 1 মোল অক্সিজেন এবং 18 গ্রাম হাইড্রোজেন অক্সাইড বা পানি ইকুইভ্যালেন্ট 1 মোল হাইড্রোজেন অক্সাইড। প্রত্যেক পদার্থের 1 মোল পরিমাণ সম পরিমাণ নয়। এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল যেমন 40 গ্রাম, অক্সিজেনের 1 মোল সমান 32 গ্রাম এবং হাইড্রোজেন অক্সাইড বা পানির 1 মোল সমান 18 গ্রাম। অর্থাৎ আমরা এক্ষেত্রে গ্রামে প্রকাশিত আণবিক ভরকে 1 মোল বলছি।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অন্যান্য পরিমাণ গ্রামে প্রকাশিত ভরকে কিভাবে মোল সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা এখন দেখব কিভাবে গ্রামে প্রকাশিত ভরকে মোল সংখ্যায় রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আণবিক ভরকে যদি আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, গ্রামে প্রকাশিত ভর যাকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, মোল সংখ্যা তাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। আমরা পূর্বের সংজ্ঞা অনুসারে লিখতে পারি এম গ্রাম কোনো পদার্থের, যে কোনো পদার্থ ইকুইভ্যালেন্ট 1 মোল। অতএব 1 গ্রাম যে কোনো পদার্থ ইকুইভ্যালেন্ট 1/m মোল। অতএব ডাব্লু গ্রাম যে কোনো পদার্থ ইকুইভ্যালেন্ট W/m মোল। সুতরাং ডাব্লু গ্রাম ওই পদার্থের মোল সংখ্যা যদি রূপান্তর করি, তাহলে আমরা বলবো মোল সংখ্যা ইকুয়াল W/m। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ছোট ছোট কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সেই সূত্রগুলো আমার গাণিতিক সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং এই সূত্রগুলো কখনোই ভোলা যাবে না। তাহলে আমরা প্রথম যে সূত্রটা পেয়েছি, সূত্রটা হলো মোল সংখ্যা, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি W/m। অর্থাৎ কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর যদি আমরা জানি, তাহলে ওই পদার্থের মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। আবারও বলছি, কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর যদি দেওয়া থাকে, তাহলে সেই গ্রামে প্রকাশিত ভরকে আমরা মোল সংখ্যায় রূপান্তর করতে পারবো এই সূত্রের সাহায্যে। তাহলে গ্রামে প্রকাশিত ভরকে যেমন মোল সংখ্যায় রূপান্তর করতে পারবো, তেমনি মোল সংখ্যাকে গ্রামে প্রকাশিত ভরেও রূপান্তর করতে পারবো। অর্থাৎ W = মোল সংখ্যা ইন্টু আণবিক ভর। উদাহরণ দিতে পারি আমরা একটা। উদাহরণ হিসেবে বলছি 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট বা ইকুয়াল কত মোল। এরকম যদি প্রশ্ন হয়, তাহলে আমরা এখানে বলছি গ্রামে প্রকাশিত ভর W কত মোল, 10 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর অলরেডি আমরা নির্ণয় করেছি, যেটা ছিল 40। তাহলে মোল সংখ্যা N = হোয়াট পারবো না আমরা বের করতে? আমরা পূর্বের সূত্র জানি N = W/m। সুতরাং বলতে পারবো W হলো 10, আণবিক ভর 40 সমান 0.25 এত মোল। অর্থাৎ 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর সমতুল্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা বলি 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর ভর কত, তাহলে এক্ষেত্রে মোল সংখ্যা N = 0.5, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 আণবিক ভর, তাহলে গ্রামে প্রকাশিত ভর W হোয়াট। আমরা পূর্বের সূত্র ব্যবহার করে আবারও বলতে পারি N = W/m, এটা আমরা জানি। তাহলে W = কত হবে, N × m। আমরা এখানে n এর মান পেয়েছি 0.5,
এবং এম আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য পূর্বে হিসাব করে পেয়েছি 40। সুতরাং গ্রামে প্রকাশিত ভর ডাব্লিউ ইকুয়াল হোয়াট 0.5 ইন্টু 40 ইকুয়াল 20 গ্রাম। সুতরাং 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমতুল্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি নির্দিষ্ট পরিমাণ পদার্থের ভর কত, মোল সংখ্যা কত, এগুলো রূপান্তর করতে সক্ষম হয়েছি। এখন আমরা ওই নির্দিষ্ট পরিমাণ পদার্থে কতটি অণু আছে এই সম্পর্কে একটি ধারণা নেব। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম প্রতিটি পদার্থের 1 মোল পরিমাণ নিয়ে তিনি অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা গণনা করার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, অক্সিজেন এবং হাইড্রোজেন অক্সাইডের 1 মোল পরিমাণ, যাদের গ্রামে প্রকাশিত ভর 40, 32 এবং 18 গ্রাম, এই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এ কতটি অণু আছে উনি গণনা করেছেন এবং দেখা গেছে যে এই 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে অণুর সংখ্যা হবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু। অনুরূপভাবে 32 গ্রাম অক্সিজেন বা 1 মোল অক্সিজেনে কতটি অণু আছে তা কাউন্ট করে দেখা গেল যে অণুর সংখ্যা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতটি অক্সিজেন অণু। অনুরূপভাবে 18 গ্রাম হাইড্রোজেন অক্সাইড বা 1 মোল পানিতে দেখা গেছে যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি হাইড্রোজেন অক্সাইড অণু বিদ্যমান। এক্ষেত্রে অন্যান্য পদার্থগুলোর 1 মোল পরিমাণকে নিয়ে যদি গণনা করা হয় তাহলে দেখা যাবে সমসংখ্যক অণু বিদ্যমান। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটির নাম দিয়েছেন নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি 1 মোল পদার্থে যতটি অণু বা পরমাণু বা আয়ন বিদ্যমান সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আবারও বলছি, 1 মোল পদার্থে যতটি অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান সেটিকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। এই সংখ্যাটি হবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, যাকে আমরা NA দ্বারা অ্যাভোগাড্রো সংখ্যাকে নাম্বার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা মোল সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যা পরস্পরের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত করতে পারি। যেমন 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু, পরমাণু বা আয়ন যে পরিমাণে বিদ্যমান সেই পরিমাণটাকে ওই পদার্থের 1 মোল বলে। আবারও বলছি, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর ভর 40 গ্রাম, যাকে আমরা 1 মোল বলছি। অনুরূপভাবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি হাইড্রোজেন অক্সাইড বা পানির অণুর ভর 18 গ্রাম, যাকে আমরা 1 মোল বলছি। সুতরাং বলতে পারি 1 মোল পদার্থের ভর 18 গ্রাম, 1 মোল পানির ভর 18 গ্রাম, আবার 1 মোল পদার্থে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান। সেক্ষেত্রে আমরা যদি আরও একটু ইকুয়েশন নির্ণয় করার চেষ্টা করি তাহলে বলতে পারি এই নাম্বার অফ অ্যাভোগাড্রোকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? NA, অর্থাৎ 1 মোল পদার্থে
বিদ্যমান অণুর সংখ্যা Na, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এক্ষেত্রে Na ইকুয়াল কত বলেছি? 6.02 × 10⁻23 এত। তাহলে যদি কোনো পদার্থের n মোল দেওয়া থাকে, মোল সংখ্যা যদি n দেওয়া থাকে, তাহলে ওই পদার্থে বিদ্যমান অণুর সংখ্যা হবে n × Na। এই অণুর সংখ্যাকে আমরা যদি x দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি অণুর সংখ্যা x = n × Na। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে যদি সবসময় মোল সংখ্যা দেওয়া না থাকে, গ্রামে প্রকাশিত ভর দেওয়া থাকে, তাহলে আমরা গ্রামে প্রকাশিত ভরকে মোল সংখ্যা রূপান্তর করতে পারি পূর্বের সূত্র অনুসারে, তার মানে W/m × Na। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? যদি কোনো পদার্থের মোল সংখ্যা দেওয়া থাকে, তাহলে ওই মোল সংখ্যায় কতটি অণু থাকবে তা নির্ণয় করতে পারবো। যদি গ্রামে প্রকাশিত ভর থাকে, তাহলে তাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে মোল সংখ্যা বের করে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে অণু সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ আমরা 2 নম্বর সূত্র হিসেবে পেলাম অণুর সংখ্যা, যাকে আমরা x দ্বারা প্রকাশ করছি, x = n × Na। এখন আমরা এই সূত্র ব্যবহার করে কিছু ছোট ছোট প্রশ্নের সমাধান করতে পারি। যেমন 0.5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটি অণু আছে, অথবা 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটি অণু আছে। তো প্রথম কাজ হবে মোল সংখ্যা নির্ণয় করা, তারপরে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে আমরা অণুর সংখ্যা পেয়ে যাব। এখন আমরা দেখব 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে কতটি অণু বিদ্যমান। তো আমরা আগে বলেছিলাম 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যেখানে অণুর সংখ্যা ছিল অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এখন আমরা 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ W দেওয়া আছে, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর m = 40, সেটা আমরা জানি। তাহলে অণুর সংখ্যার সূত্র কিন্তু আমরা আগেই জেনেছিলাম, অণুর সংখ্যা x = n × Na, অর্থাৎ মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যা পাওয়া যাবে। কিন্তু এখানে মোল সংখ্যা সরাসরি দেওয়া নাই, তবে গ্রামে প্রকাশিত ভর দেওয়া আছে। এই কারণে আমরা মোল সংখ্যাকে আণবিক সংখ্যা ও গ্রামে প্রকাশিত সংখ্যার মাধ্যমে প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে পাবো W = 10 গ্রাম, m = 40 এবং Na = 6.02 × 10⁻23 এতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু। সমাধান করলে যা পাবো আমরা, সেটি হবে অণুর সংখ্যা। সুতরাং আমরা যে কোনো গ্রামে প্রকাশিত ভরকে অণুর সংখ্যায় রূপান্তর করতে পারবো। আবার যদি কোনো পদার্থের অণুর সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা গ্রামে প্রকাশিত ভর বা মোল সংখ্যায় রূপান্তর করতে পারবো। উদাহরণ হিসাবে 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত। তো আমরা সূত্র যেটা জানি, অণুর সংখ্যা x = n × Na। এক্ষেত্রে কিন্তু অণুর সংখ্যা দেওয়া আছে অণুর সংখ্যা x = 5। কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা m = জানি 44। যদি বের করি, কার্বন হলো 12 পারমাণবিক ভর, অক্সিজেনের জন্য 16, কিন্তু দুটি পরমাণু থাকার কারণে
আমরা বলবো কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 × 2 = 44, এত হলো তার আণবিক ভর। এবং নাম্বার অফ অ্যাভোগাড্রো Na = 6.02 × 10⁻23। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু মোল সংখ্যা নেই, তবে অণুর সংখ্যা দেওয়া আছে, আণবিক ভর জানি, গ্রামে প্রকাশিত ভর নির্ণয় করতে হবে। সুতরাং মোল সংখ্যাকে অবশ্যই আণবিক ভর ও গ্রামে প্রকাশিত ভরের সাহায্যে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি x = W/m × Na। সুতরাং W = লিখতে পারি x × m/Na। তো আমরা এখানে প্রত্যেকটা তথ্য দেওয়া আছে, তথ্যগুলো মান বসালে যেটা পাবো এত গ্রাম ওই পদার্থের ভর পাবো, অর্থাৎ 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর আমরা পেয়ে যাব। সুতরাং বলতে পারি যদি অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা তাকে গ্রামে প্রকাশিত ভরে প্রকাশ করতে পারবো। আবার মোল সংখ্যা W পেয়ে গেছি, আণবিক ভর জানি, তাহলে যদি বলে 5টি কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল, সেক্ষেত্রে আমরা গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলেও মোল সংখ্যা নির্ণয় করতে পারবো, অর্থাৎ N = W/m দ্বারা বের করতে পারবো। এখন আমরা জানব মোলার আয়তন কি। মোলার আয়তন হলো 1 মোল পদার্থের আয়তন, অর্থাৎ 1 মোল পদার্থ যে পরিমাণ আয়তন দখল করবে সেটি হবে তার মোলার আয়তন। তো কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের জন্য মোলার আয়তন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কঠিন বা তরল পদার্থের জন্য এই মোলার আয়তন সুনির্দিষ্ট নয়, কিন্তু গ্যাসীয় পদার্থের জন্য একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মোলার আয়তন নির্দিষ্ট বলে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে শর্তটি হলো পরিবেশের তাপমাত্রা এবং চাপ একটি প্রমাণ অবস্থায় উপনীত হতে হবে। সেক্ষেত্রে STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেক্ষেত্রে টেম্পারেচারটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন এবং প্রেশারটা হবে 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। এই STPতে 1 মোল পদার্থের 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন সমান 22.4 লিটার। আবারও বলছি, STPতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন ধরা হয়েছে 22.4 লিটার। এটাকেই মোলার আয়তন বলা হয়, অর্থাৎ মোলার গ্যাসের মোলার আয়তন বলতে 22.4 লিটারকেই বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি কোনো গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা বলে দেয়, যদি n মোল কোনো পদার্থ গ্যাসীয় পদার্থ বলে, তাহলে n মোল গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 22.4 × n লিটার। এটাকে আমরা V দ্বারা প্রকাশ করি, তাহলে বলবো গ্যাসের আয়তন V সমান 22.4 × n এত লিটার। অর্থাৎ এখানে আমরা আরও একটি সূত্র সংযোজন করতে পারলাম। STPতে গ্যাসের আয়তন V সমান 22.4 × n লিটার। আমরা এটাকে যদি আরও একটু ভেঙে লিখি, V = 22.4 × W/m লিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কোনো পদার্থের গ্রামে প্রকাশিত ভর, মোল সংখ্যা, অণুর সংখ্যা, গ্যাসীয় পদার্থের আয়তন, এখন
এতগুলো সূত্র মনে রাখা অনেক কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে, এবং তার প্রয়োগ কখন কোনটাতে করব সেটাও অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। এই জটিলতা খুব সহজে এবং সংক্ষেপে সারানো যেতে পারে। আমরা এখন এমন একটি ডায়াগ্রাম দেখব যার সাহায্যে খুব সহজে অণুর সংখ্যা থেকে মোল সংখ্যায়, মোল সংখ্যা থেকে ভর বা এসটিপিতে আয়তন কত হবে তা নির্ণয় করতে পারব। যেমন আমরা যদি একটি টার্মিনাল হিসাবে মোল সংখ্যাকে বিবেচনা করি, মোল সংখ্যা যাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, গ্রামে প্রকাশিত ভর যাকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করে থাকি, অণুর সংখ্যা যাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি, এবং এসটিপিতে গ্যাসের আয়তন যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করেছি। যদি সূত্রগুলো আবার একটু দেখার চেষ্টা করি, গ্রামে প্রকাশিত ভরের সাথে মোল সংখ্যার সম্পর্ক আছে, অণুর সংখ্যার সাথে মোল সংখ্যার সম্পর্ক আছে, আয়তনের সাথেও মোল সংখ্যার সম্পর্ক আছে। অর্থাৎ ভি এবং এন পরস্পর সম্পর্কযুক্ত, অণুর সংখ্যা এক্স এবং এন সম্পর্কযুক্ত, গ্রামে প্রকাশিত ভর এবং এন সম্পর্কযুক্ত। সুতরাং ভরকে আমরা মোল সংখ্যায় রূপান্তর করতে পারি, অণুর সংখ্যাকেও আমরা মোল সংখ্যায় রূপান্তর করতে পারি, গ্যাসের আয়তনকেও আমরা মোল সংখ্যায় রূপান্তর করতে পারি। অর্থাৎ মোল সংখ্যার সাথে যেহেতু প্রত্যেকটা গ্রামে প্রকাশিত ভর, অণুর সংখ্যা এবং এসটিপিতে গ্যাসের আয়তনের সম্পর্ক রয়েছে, সুতরাং যে কোনো একটা দেওয়া থাকলে বাকি তিনটা তথ্য আমরা বের করতে পারি। যদি চিত্রটি আমার স্মরণে থাকে তাহলে আমি কয়েকটা প্রশ্ন এখান থেকে সমাধান করতে পারি। যেমন 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, একটি প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। প্রথম প্রশ্ন হলো কত মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অর্থাৎ 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমান কত মোল। 2 নম্বর প্রশ্ন হলো কতটি কার্বন ডাইঅক্সাইড অণু বিদ্যমান। 3 নম্বর বলবো এসটিপিতে ওই 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন কত। তো আমরা 3টি প্রশ্ন করেছি। একটি হলো কত মোল কার্বন ডাইঅক্সাইড, এই 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে আমরা মোল সংখ্যায় রূপান্তর করব। তা আমরা এখানে গ্রামে প্রকাশিত ভর এখানে দেওয়া আছে, দেখো ক নাম্বারের জন্য যদি আমরা বলি দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল 10 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা আণবিক ভর এন ইজ ইকুয়াল 44 জেনে থাকি, সেক্ষেত্রে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল ওয়াট। তো এই 3টি রাশির মধ্যে সম্পর্ক যেটি ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল, অর্থাৎ এন ইজ ইকুয়াল ডাব্লিউ বাই এম, তাহলে আমরা মোল সংখ্যা এন সমান সমান ডাব্লিউ বাই এম বের করতে পারি। প্রথমেই কিন্তু বলেছি যে কোনো একটি রাশি যদি দেওয়া থাকে তার থেকে আমরা প্রথমে মোল সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। সেই মোল সংখ্যার সাথে পরবর্তী প্রশ্নগুলো সম্পর্কযুক্ত অবশ্যই হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো কত, 10/44, এইটা হলো তার মোল সংখ্যা। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা পেরে গেল। দ্বিতীয় কোশ্চেন কতটি কার্বন ডাইঅক্সাইড অণু আছে। দ্বিতীয় কোশ্চেনে অণুর সংখ্যা আগে বলি এক্স ইজ ইকুয়াল ওয়াট, কিন্তু এন সমান আমরা আগে পেয়েছি 10/44। তা আমরা জানি অণুর সংখ্যা এক্স ইজ ইকুয়াল এন ইন্টু এন এ, যেখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো ইজ ইকুয়াল 6.02 ইন্টু 10⁻23। সুতরাং এখানে আমরা যদি মান বসাই, এন এর মান 10/44 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 মান বসালে আমরা অণুর সংখ্যা এতটি
পেয়ে যাব। এখন যদি 3 নাম্বার প্রশ্ন এসটিপিতে আয়তন কত, তো আমরা 3 নাম্বার সূত্রের জন্য আয়তন জানি V = 22.4 × n। তো n এর মান আমরা অলরেডি পাইছি 10/44। তাহলে গ নাম্বার কোশ্চেনটির আনসার যদি আমরা লিখি V = 22.4 × n, সেক্ষেত্রে বলবো 22.4 × 10/44। এখানে মান বসালে আমরা এত লিটার পেয়ে যাব। অর্থাৎ যদি গ্রামে প্রকাশিত ভর থাকে সেক্ষেত্রে মূল সংখ্যা বের করলে আমরা বাকিগুলো পেয়ে যাব। অনুরূপভাবে যদি কোনো পদার্থের অণুর সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা মূল সংখ্যা বের করতে পারবো, সেক্ষেত্রে আয়তন কত বের করতে পারবো, আবার গ্রামে প্রকাশিত ভর কত সেটাও বের করতে পারবো। অর্থাৎ গ্রামে প্রকাশিত ভর, অণুর সংখ্যা বা আয়তন প্রত্যেকটাকে মূল সংখ্যায় রূপান্তর করে অন্যান্য রাশিতে প্রকাশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।